তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি পুষ্পা 2 বা পুষ্পা দ্য রুল মুভিটা। আর হয়তো এই মুভিটা সম্পর্কে বলে আমার আপনাকে বোঝানোর কোনোই দরকার নেই, কারণ এই মুভিটা সম্পর্কে সবাই অলরেডি জানেন। আর আমি এইটাও খুব ভালো করে জানি যে সবাই এই মুভিটার এক্সপ্লেনের জন্য ওয়েট করছিলেন। সো এই জন্য চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় জাপান থেকে। আমরা দেখতে পারি কিছু শিপের মাধ্যমে কিছু লাল চন্দনের গাছ সোজা কোনো রকমের জাপানে চলে আসে, যেখানে আমাদের পুষ্পাকেও জাপানে নিয়ে আসা হয়। আর যখন এখানে জাপানিজ লোকজন পুষ্পাকে দেখতে পারে তখন তারা তাকে উল্টা করে ঝুলিয়ে দেয়, কিন্তু পুষ্পাও কোনো রকমে নিজেকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে এক এক করে জাপানিদেরকে ধোলাই করা শুরু করে। আসলে তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে জাপানিজরা অনেক দিন ধরেই লাল চন্দন পুষ্পার থেকে কিনছিল, কিন্তু অনেক দিন ধরেই তারা পেমেন্ট দিচ্ছিল না। এই জন্য ফাইনালি বাধ্য হয়ে পুষ্পাকে পেমেন্ট নেয়ার জন্য সরাসরি জাপানিদের কাছে জাপানেই চলে আসতে হয়। তবে এখানে যখন তারা মারামারি করছিল তখন একটা পর্যায়ে পুষ্পা একটা গুলি খেয়ে যায়, যেই জন্য সে গিয়ে সোজা সমুদ্রের মধ্যে পড়ে যায়। তবে তখন এই ব্যাপারটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে এটা আসলে বাস্তবের কোনো সিন ছিল না, এটা ছিল একটা স্বপ্নের সিন, যেটা কিনা পুষ্পা স্বপ্নে দেখতে পেয়েছিল। এখন বাস্তব সিনে আমরা জানতে পারি যে এই পুরো সিন্ডিকেটের লিডার এখন পুষ্পা হয়ে গেছে। মাল কোথায় পাঠানো হবে আর কোথায় পাঠানো হবে না সেই সমস্ত সিদ্ধান্ত এখন পুষ্পাই নাই, মানে এখন সেই এই সমস্ত জিনিসটা রুল করছে আর তার কথাতেই সমস্ত সিদ্ধান্ত হয়ে থাকে। তবে যেমন করে পাওয়ারের সঙ্গে সঙ্গে তার কিছু নেগেটিভ সাইডও চলে আসে, তেমন করে তার এই পাওয়ারের সঙ্গে সঙ্গে তার কিছু শত্রুও হয়ে গেছে, যার মধ্যে প্রধান ছিল সেই পুলিশ অফিসার ভাবার সিং শেখাওয়াত। আসলে মুভির প্রথম পার্টে যেহেতু শেখাওয়াতের প্যান্ট খুলে পুষ্পা সবার সামনে তাকে অপমানিত করেছিল, এই জন্য সে এটার প্রতিশোধ নেয়ার জন্য পাগলের মতো হয়েছিল। এই জন্য সে একটা প্ল্যানিংও করেছিল। যখন পুষ্পার লোকজন লাল চন্দনের কাঠ কাটার জন্য জঙ্গলে গিয়েছিল তখন সে শ্রমিকের বেশ ধরে সবার সাথে মিলে গিয়েছিল, আর সেও তাদের সঙ্গে কাজ করতে করতে সোজা বাগানের মধ্যে চলে গিয়েছিল। তবে যখন তারা সেখানে গিয়ে পৌঁছেছিল তখন সে পুলিশকে কল দিয়ে সোজা সবাইকে অ্যারেস্ট করে ফেলেছিল। আসলে যতবারই সে পুষ্পাকে অ্যারেস্ট করার ট্রাই করেছিল প্রত্যেকবারই পুষ্পা কোনো না কোনো ওয়েতে বেঁচে যেত, কারণ কোনোভাবেই সে তার বিরুদ্ধে কোনো প্রমাণ ম্যানেজ করতে পারতো না। আর এই জন্যই সে এই প্ল্যানিংটা করে তার সমস্ত সাঙ্গপাঙ্গকে এখানে একসাথে অ্যারেস্ট করে ফেলে। এরপর সে সমস্ত শ্রমিকদেরকে আচ্ছা রকম করে ধোলাই করে, আর এরপরে পুলিশের সাহায্যে তাদের সবাইকে জেলের মধ্যে ভরে দেয়। আর এরপরেই মুভিতে এন্ট্রি হয়ে যায় আমাদের পুষ্পা সোজা চলে আসে পুলিশ স্টেশনে। তবে তখন সেখানে শেখাওয়াত ছিল না, অন্য কিছু পুলিশ অফিসার সেখানে উপস্থিত ছিল। আর আমরা জানতে পারি পুষ্পা এখানে সমস্ত কয়েদিদেরকে নেয়ার জন্য আসেনি, সে এখানে এসেছে শুধুমাত্র সিনুকে নেয়ার জন্য, কারণ আজকে হচ্ছে গিয়ে সিনুর বিয়ে। তবে যখন পুষ্পা সিনুকে নেয়ার জন্য সামনে যায় তখন সে দেখতে পারে সিনুর শরীরের মধ্যে অনেকগুলো জখমের চিহ্ন ছিল। আর এরপর যখন সে সবার দিকে তাকায় তখন সে বুঝতে পারে তাদের সবাইকে আচ্ছা রকম করে ধোলাই করা হয়েছে। এটা দেখার পরে তো তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, কারণ সেটা ক্লিয়ারলি বুঝে গিয়েছে যে শেখাওয়াত জঙ্গলের মধ্যেই তার সমস্ত শ্রমিকদেরকে পিটিয়েছে, আর পিটিয়ে তাদের সবাইকে আহত করে দিয়েছে। এই জন্য এখানের পুলিশ অফিসারকে সে বলে যে শেখাওয়াত আমার শ্রমিকদের উপরে হাত দিয়েছে, তার মানে সে আমার গায়েই হাত দিয়েছে, এই জন্য আমি এখান থেকে আমার সমস্ত শ্রমিকদেরকে নিয়ে যাচ্ছি। তবে এইটা শোনার পরে এখানের পুলিশ অফিসাররা বলে যে যদি আপনি জোর করে তাদের সবাইকে এখান থেকে নিয়ে যান তাহলে তাদের সঙ্গে সঙ্গে আমাদের চাকরিগুলো চলে যাবে। আর এইটা শোনার পরে পুষ্পা তাদের সবাইকে বলে যে আজকে থেকে তোমাদের রিটায়ারমেন্ট পর্যন্ত তোমরা যত টাকা জমা করতে পারতে সমস্ত টাকাগুলো আমি দেব, মানে তোমাদের আজকেই রিটায়ারমেন্ট হচ্ছে আর পরবর্তীতে আমার কাছে এসে তোমরা সমস্ত টাকাগুলো নিয়ে যাবে। এইটা বলেই সে সবাইকে বের করে সেখান থেকে নিয়ে চলে যায়। আর একটু পরে যখন শেখাওয়াত পুলিশ স্টেশনে চলে আসে তখন সে দেখতে পারে থানার মধ্যে কেউই নেই। আর এগুলো দেখার পরে সে এটা ক্লিয়ারলি বুঝে গিয়েছিল যে পুষ্পা টাকা দিয়ে সবাইকে কিনে ফেলেছে, এখন সে চাইলেও কিছু করতে পারবে না। আসলে আমরা দেখতে পারি পুষ্পা এমন করে তার রাজত্বটা কায়েম তো রাখছিলই, তাছাড়া সে তার শ্রমিকদের উপরেও খুবই ভালো নজর দিচ্ছিল, তাছাড়া সে তার ওয়াইফকে তো অনেক বেশি এমনিতেই ভালোবাসত। তো এরপরে পরদিন সকালবেলা যখন পুষ্পার ওয়াইফ শ্রীবাল্লি চলে আসে একটা মন্দিরে পূজা করার জন্য, আর সে মন্দিরের জন্য কিছু স্বর্ণের গয়না আর একটা মুকুটও নিয়ে যায়, তখন পুষ্পার সৎ ভাই মুরলির সাথে তার দেখা হয়ে যায়। মুরলি তাকে অনেক রকম করে কথা বলার ট্রাই করে, সে তাকে অনেকটা খাটো করার ট্রাই করে। সে তাকে বলে যে তুমি পূজা তো করে ফেলবে, কিন্তু তোমার কাছে কি তোমার সারনেম আছে, তুমি কোন গোত্রের সেটা কি তুমি ভালো করে জানো, এই সমস্ত ব্যাপারগুলো বলে সে তাকে অপমান করার ট্রাই করে। কিন্তু মুরলির যেই মেয়ে ছিল যার নাম কাবেরী, সে শ্রীবাল্লিকে অনেক বেশি পছন্দ করত, এই জন্য সে তার সাথে সম্পর্কও রাখতে চাইতো, এই জন্য সে তাকে চাচি বলেও ডাকে। কিন্তু মুরলি তাকে সরাসরি না করে দেয় যাতে করে তার সাথে কোনোভাবে কথাও সে না বলে।
যাই হোক, আমরা জানতে পারি পুষ্পা শ্রীবাল্লিকে এতটাই ভালোবাসে যে সে তার সমস্ত কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করে। এই জন্য আজকে যখন পুষ্পা সিএমের সঙ্গে মিট করতে যাচ্ছিল তখন শ্রীবাল্লি তাকে বলে দেয় যে যেহেতু তুমি সিএমের সাথে মিট করতে যাচ্ছ, সো তুমি সিএমের সঙ্গে একটা পিকচার ক্লিক করে নিয়ে এসো, যাতে করে সেটাকে আমরা ফ্রেম করে হলের মধ্যে লাগাতে পারি। এই জন্য পুষ্পা তার সঙ্গে ওয়াদা করে সিএমের সাথে মিট করতে চলে আসে। তবে এখানে আসলে তার সাথে উল্টাই কিছু হয়ে যায়। আসলে যদিও পুষ্পা সিন্ডিকেটের পক্ষ থেকে সিএমকে ফান্ডিং করে, কিন্তু সিএম কোনোভাবেই তার সাথে পিকচার ক্লিক করতে চাইছিল না, কারণ তার বিশ্বাস ছিল যে জুতা পায়ে থাকাই ভালো, জুতাকে কখনো মাথায় ওঠানো উচিত না। আর তাছাড়া সে শ্রীবাল্লি সম্পর্কে উল্টাপাল্টা অনেক কিছু বলে দেয়, যেটা শোনার পরে পুষ্পার মাথা অনেকটাই গরম হয়ে যায়। এই জন্য সেখান থেকে বের হওয়ার পরে সে তার সঙ্গী সিন্তাপাকে জিজ্ঞেস করে যে যদি তুমি সিএম হয়ে যেতে তাহলে কি তুমি আমার সাথে ফটো ক্লিক করতে না? তখন সে বলে যে আমি যা কিছুই হয়ে যাই, আমি তোর সাথে অবশ্যই ফটো ক্লিক করতাম, কারণ তুই হচ্ছিস আমার ভাই। আর এইটা শোনার পরে পুষ্পা তাকে বলে যে তাহলে সিএম হওয়ার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো, কারণ পরবর্তী সিএম তুমিই হচ্ছ। এখানে পুষ্পা সিদ্ধাপাকে সরাসরি কোয়েশ্চেন করে যে একজন সিএম হওয়ার জন্য কত কোটি টাকার দরকার পড়ে। তখন সিদ্ধাপা তাকে বলে যে মিনিমাম তো 100 কোটি টাকার দরকার পড়বেই। তখন পুষ্পা তাকে বলে তাহলে আমি তোমাকে 500 কোটি টাকা দেব, কিন্তু তোমাকে যেই কোনো ওয়েতে সিএম হতে হবে। আর এই সমস্ত কথাবার্তাগুলোর পরে সিদ্ধাপা সোজা চলে আসে সেন্ট্রাল মিনিস্ট্রির সঙ্গে কথা বলার জন্য, কারণ পুষ্পাই তাকে পাঠিয়েছিল সেন্ট্রাল মিনিস্ট্রির সঙ্গে কথা বলতে। আমরা জানতে পারি সেন্ট্রাল মিনিস্টারের একটা ভাইও আছে। আর তাছাড়া পুষ্পার বলাতেই সিদ্ধাপা তার সঙ্গে মিট করতে গিয়েছিল। তাছাড়া পুষ্পা তার জন্য একটা সোফাও পাঠিয়েছিল, যেই সোফার মধ্যে 25 কোটি টাকা ছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে সিদ্ধাপ্পা পুষ্পাকে সতর্ক করে দিয়ে বলে যে টাকাগুলো এমন করে নষ্ট করে দেয়া একেবারেই উচিত না, কারণ এতগুলো টাকা কামানো কিন্তু এতটা ইজি ব্যাপার না। তাছাড়া টাকাগুলো আমাদেরকে সামলেও রাখা উচিত। তবে তখন পুষ্পা তাকে সরাসরি বলে দেয় যে এখন আর পুষ্পার ন্যাশনাল নেই, এখন পুষ্পা সরাসরি ইন্টারন্যাশনাল হয়ে গেছে। আসলে পুষ্পার কাছে একটা প্ল্যান ছিল, যেই প্ল্যানটা সে সিদ্ধাপ্পার সাথে শেয়ার করে। সে তাকে বলে যে আমি যখন দেশের মধ্যে শুধুমাত্র মুরুগানের সাথে লালচন্দনের বিজনেস করতাম, তখন প্রত্যেক টনে আমাকে শুধুমাত্র 1 থেকে 1.5 কোটি টাকায় দেয়া হতো। কিন্তু এখন যদি আমি ইন্টারন্যাশনালি এই বিজনেসটা করতে পারি, মানে আমি নিজেই যদি সরাসরি দেশের বাইরে এটাকে পাঠাতে পারি, তাহলে আমি 2 থেকে 3 কোটি টাকা ইনকাম করতে পারবো। এই জন্য সময় নষ্ট না করেই পরের সিনেই পুষ্পা বিদেশে চলে আসে একটা বিজনেসম্যানের সঙ্গে মিট করার জন্য। আর এখানে সে মিট করে একটা বিশাল বড় বিজনেসম্যানের সাথে। এখানে সে একটা লালচন্দনের ডিলও করে ফেলে, যেখানে তাকে 2000 কুইন্টাল লালচন্দন দিতে হবে, যেটার বদলে সে 5000 কোটি টাকা পাবে। আর এরপরে দেশে ব্যাক করে পুষ্পা এই ব্যাপারটা বুঝতে পারে যে যদি সে 5000 কোটি টাকা কামাতে চায়, তাহলে তাকে 2000 কুইন্টাল লাল চন্দনও জোগাড় করতে হবে। এই জন্য সে সিন্ডিকেটের সবাইকে ওয়ার্নিং দিয়ে বলে দেয় যে যেই কোনো জায়গা থেকে যেই কোনো ওয়েতে সমস্ত লাল চন্দন আমার কাছে আসা চাই, লাল চন্দন যাতে অন্য কোনো জায়গায় আর না যায়। এই জন্য সিন্ডিকেটের সমস্ত মেম্বাররা অ্যালার্ট হয়ে যায়, আর তারা সবাই লাল চন্দন ম্যানেজ করা শুরু করে, যেগুলো একটা পর্যায়ে পুষ্পাকে দেওয়ার কথা ছিল। তবে তখনই মাঝখানে এন্ট্রি হয়ে যায় মঙ্গল সিনু এবং তার ওয়াইফের। আসলে মঙ্গল সিনু এই ব্যাপারটা জানতে পারে যে পুষ্পা 2000 কুইন্টাল লাল চন্দন জোগাড় করার ট্রাই করছে, কারণ সে বিদেশে একটা বিশাল বড় ডিল করছে। এই জন্য সে গিয়ে এটা সাখাওয়াতকে বলে দেয়। সে তাকে এই ব্যাপারগুলো এই জন্য বলে দেয় যাতে করে সে পুষ্পার সমস্ত লাল চন্দনগুলো গিয়ে সেখানেই জব্দ করে ফেলে, আর তার সমস্ত সিন্ডিকেট মেম্বারকে ধমকি দিয়ে যেই কোনো ওয়েতে পুষ্পাকে মাল দেওয়ার জন্য না করে। আর এখানে সিনু আর তার ওয়াইফ সাখাওয়াতকে অনেক রকম করে লোভও দেখানো শুরু করে, যাতে করে সাখাওয়াত এই কাজটা করতে উৎসাহী হয়। আসলে তখন আমরা জানতে পারি যে আসলে মঙ্গল সিনু নিজেই চায় এই পুরো সিন্ডিকেটের চেয়ারম্যান হতে, এই জন্যই সে পুষ্পাকে লাইন থেকে সরাতে চায়। আর এখন যেহেতু সাখাওয়াত এই খবরটা পেয়ে গেছে, এই জন্য সে সমস্ত পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট বসিয়ে দেয়, যাতে করে যেই কোনো ওয়েতে সে লালচন্দনের স্মাগলিংকে বন্ধ করতে পারে। এই জন্য যখনই একটা চেক পয়েন্টে সে একটা লালচন্দন ভরার ট্রাক পেয়ে যায়, তখন সে কোনো রকম দয়া না দেখিয়ে গুলি করে সমস্ত ট্রাকগুলোকে ডিস্ট্রয় করে দেয়, মানে সমস্ত ট্রাকগুলোকে পুড়িয়ে দেয়, সাথে লালচন্দন কাঠগুলোকেও সে পুড়িয়ে দেয়। আর যখন একটা সিন্ডিকেটের মেম্বার তার সঙ্গে কথা বলার জন্য এদিকে আসা শুরু করে, তখন সে সেই সিন্ডিকেটের মেম্বারকেই সেখানে শ্যুট করে মেরে ফেলে। যেখানে কিনা মঙ্গল সিনু চাইছিল শুধুমাত্র সে সিন্ডিকেটের মেম্বারদেরকে একটু ভয়ভীতি দেখাবে, যাতে করে তারা পুষ্পার জায়গায় তাকে মাল সাপ্লাই করে। কিন্তু এখানে সাখাওয়াত তাকে ক্লিয়ার করে বলে দেয় যে আমার ভয় পাওয়ানোর পদ্ধতিটা একটু ভিন্ন। আমি যেহেতু একটা সিন্ডিকেট মেম্বারকে মেরে ফেলেছি, এখন সমস্ত সিন্ডিকেট মেম্বাররা সতর্ক হয়ে যাবে, আর তারা এই মালগুলো স্মাগলিং করাতে প্রচণ্ড ভয় পাবে। তো এরপরে যেই সিন্ডিকেট মেম্বারটার মৃত্যু হয়েছে, তার শেষকৃত্যে সমস্ত সিন্ডিকেটের মেম্বাররা চলে আসে, শুধুমাত্র পুষ্পাকে বাদ দিয়ে। আর এই সুযোগটা নিয়েই সিনু এসে সিদ্ধাপ্পাকে বলা শুরু করে যে যদি সাখাওয়াত আর পুষ্পার মধ্যে বন্ধুত্ব না হয়, তাহলে সাখাওয়াত এমন করেই এক এক করে সমস্ত সিন্ডিকেট মেম্বারদের মারা শুরু করবে, আর একটা সময় আমাদের বিজনেসটাও ডিস্ট্রয় হয়ে যাবে। যদি এমনটাই চলতে থাকে, তাহলে সিন্ডিকেটের সভাপতির পদ থেকে পুষ্পাকে সরিয়ে দেওয়া উচিত।
তবে সিদ্ধাপা এটা কোনোভাবেই হতে দিতে চায় না, কারণ এখানে তার নিজেরও স্বার্থ জড়িত। এই জন্য সে সময় নষ্ট না করে সোজা চলে আসে সাখাওয়াতের সঙ্গে মিট করতে, আর এখানে তাকে ঘুষ দিয়ে এবং বিভিন্ন ফ্যাসিলিটি দিয়ে পটানোর ট্রাই করে। এখানে সে সাখাওয়াতকে 10 কোটি টাকা দেওয়ার একটা অফার দেয়, তবে সাখাওয়াত কোনোভাবেই রাজি হতে চাইছিল না। সে তাকে বলে যে সেই দিন রাতের বেলায় সে আমার প্যান্ট খুলে আমাকে সবার সামনে অপমান করেছিল, সো এটা আমি কোনোদিনও ভুলতে পারবো না, আমি এটার প্রতিশোধ অবশ্যই নিয়ে ছাড়বো। এই জন্য যাওয়ার সময় সিদ্ধাপা তাকে বলে যে যদি পুষ্পা সবার সামনে তোমার কাছে মাপ চায় আর সবার সামনে তোমাকে সরি বলে, তাহলে কি তুমি এটার জন্য রাজি হবে? তখন সে এক কথায় রাজি হয়ে যায়। সে তাকে বলে একটা পার্টি ম্যানেজ করো, যাতে করে পুষ্পা সেই পার্টির মধ্যে সবার সামনে আমার কাছে এসে মাপ চায়। এরপরে যেদিন পার্টি ম্যানেজ করা হয় সেই দিন এখানে সবাই এসে উপস্থিত হয়, আর সবাই এইটা দেখার জন্য ওয়েট করছিল যে পুষ্পা আজকে তার কাছে মাপ চাবে কি না, কারণ এখন পর্যন্ত পুষ্পা কারো কাছে ঝুঁকেনি। আজকে সে ঝুঁকবে কিনা সেই ব্যাপারটা দেখার জন্য তারা সবাই ওয়েট করছিল। আর পুষ্পাও এখানে সিদ্ধাপ্পা আর শ্রীবাল্লির কথায় ফাইনালি এখানে চলে আসে। আর সে যেহেতু অনেক বেশি মাতাল অবস্থায় ছিল, এই জন্য সে মাতাল অবস্থায় তার কাছে মাপ চেয়ে ফেলে, মানে সে সবার সামনে তাকে সরি বলে দেয়। আর সাখাওয়াত এই ব্যাপারটাতে এত বেশি হ্যাপি হয়ে যায় যে সে এই ভয়েসটার রেকর্ড পর্যন্ত করে ফেলেছিল, আর সে বারবার করে এইটাকেই শুনছিল। তবে যখন এদিকে পুষ্পা বাসার দিকে ব্যাক করছিল তখন তার কাছে অনেক বেশি অদ্ভুত লাগছিল। তার কাছে এতটাই অদ্ভুত লাগছিল যে সে তার নিজের চেহারাটা আয়নাতে পর্যন্ত দেখতে পারছিল না। আর এদিকে পার্টির সবাই পুরোপুরি শক্ট হয়েছিল, তারা এইটা কোনোভাবে বিশ্বাসই করতে পারছিল না যে পুষ্পা সবার সামনে সরি কী করে বলল, পুষ্পা কী করে এতটা নত হতে পারলো। আর এই সমস্ত ব্যাপারগুলোতে পুষ্পাও এতটা বেশি অপমানিত বোধ করে যে সে রাস্তার মধ্যেই গাড়ি থেকে সবাইকে নামিয়ে দেয় আর গাড়িটাকে সোজা ইউটার্ন নিয়ে সোজা চলে আসে আবারও সেই পার্টিতে। আর এদিকে যখন সাখাওয়াত তার বাসার দিকে ব্যাক করার ট্রাই করছিল তখনই পুষ্পা তার কারটা নিয়ে এখানে চলে আসে। আর সে এত জোরে সাখাওয়াতের কারটাকে ধাক্কা মারে যে সাখাওয়াত গিয়ে সোজা সুইমিং পুলের মধ্যে পড়ে যায়। আর এরপরে পুষ্পা সেই সুইমিং পুলের মধ্যে গিয়ে প্রস্রাবও করে দেয়। সাখাওয়াতও বুঝতে পারছিল না যে আসলে হচ্ছেটা কি, কেন পুষ্পা আবারও এরকম করা শুরু করেছে। আর তখন পুষ্পা তাকে এই কথাটা ক্লিয়ার করে বলে দেয় যে পুষ্পা হচ্ছে গিয়ে একটা ব্র্যান্ড, আর সে কারো কাছে কোনোদিন মাপ চায় না, সে কোনোদিন কারো কাছে নত হয় না। আর এরপরে পুষ্পা সাখাওয়াতকে একটা চ্যালেঞ্জও করে দেয়। সে বলে যে আমি 2000 কুইন্টল লাল চন্দন যেই কোনো ওয়েতে এই দেশ থেকে বাইরে বের করেই ছাড়বো, যদি তুই পারিস বা তোর ক্ষমতা থাকে তাহলে তুই আটকে দেখা, যদি তোর হাতে একটা লাল চন্দনের কাঠও চলে আসে তাহলে আমি সারা জীবন কামলা দিয়েই পার করব। আর এতে করে সাখাওয়াত এত বেশি রাগ করে যে সে তার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নেয়। আর এরপরে সমস্ত চেক পয়েন্ট, মানে যেই সমস্ত জায়গা দিয়ে গাড়ি বা ট্রাক পার হয় সমস্ত চেক পয়েন্ট সে বন্ধ করে দেয়। তবে তখনই সাখাওয়াতের নজর পড়ে একটা ব্রিজের নিচে। সে দেখতে পারে ব্রিজের নিচের নদীটা তো পুরো শুকিয়ে আছে, কারণ যেহেতু এখন খরার মাস চলছে। আর তখন তার মাথায় এটা কাজ করে যে হয়তো পুষ্পা তার ট্রাকটা মেইন রোড দিয়ে না নিয়ে এই শুকনো নদীর মাঝখান দিয়েই নিতে পারে। আর আসলে তার সন্দেহটাও তখন সঠিক ছিল, কারণ পুষ্পা তার সমস্ত ট্রাকগুলো এই নদীর মাধ্যমেই পার করছিল, যেহেতু নদীটা শুকনো ছিল। এই জন্য পুলিশ বারবার করে তাদের ট্রাকগুলোকে ধরার ট্রাই করে, কিন্তু অনেকবার অনেক রকম করে চেষ্টা করার পরেও কোনোভাবেই তারা একটা ট্রাককেও ধরতে পারছিল না। কিন্তু যেহেতু সাখাওয়াত কোনোভাবেই তাদেরকে ছাড়তে চাইছিল না, এই জন্য সে ফাইনালি অনেক কষ্টে ট্রাকগুলোর সামনে চলে আসে আর সে একটা শর্টগান নিয়ে তাদের সামনে দাঁড়া হয়ে যায়। আর যখন কাটলেট এই সমস্ত ব্যাপারগুলো দেখতে পারে তখন সে দ্রুত পুষ্পাকে কল দিয়ে এই সমস্ত ব্যাপারটা জানায়। আর তখন পুষ্পা তাকে বলে ট্রাক থেকে লাফ দেওয়ার জন্য, আর সে সমস্ত ড্রাইভারদেরকেও ট্রাক থেকে লাফ দিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বলে, কারণ সে কোনোভাবেই কোনো মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলতে চাইছিল না। এই জন্য যখন কাটলেট এই ব্যাপারটা শুনতে পারে তখন সে ট্রাক থেকে লাফ দিয়ে সমস্ত ড্রাইভারদেরকে নিয়ে এখান থেকে পালিয়ে চলে যায়। তবে সাখাওয়াত যেহেতু এই ব্যাপারটা বুঝতে পারে না, এই জন্য সে সমস্ত ট্রাকগুলোর উপরে ফায়ারিং করা শুরু করে দেয়। আর ফাইনালি যেহেতু তারা সবাই পালিয়ে গেছে, এই জন্য এখানে যত লাল চন্দনের গাছ ছিল সব কিছু এখন সাখাওয়াত জব্দ করে ফেলে। এখন পরদিন সকালবেলা সাখাওয়াত, মঙ্গল সিনু এবং তার ওয়াইফ তো অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল, কারণ এই সমস্ত লালচন্দনগুলো তারা জব্দ করে ফেলেছিল। তারা মিডিয়ার সামনেও সবাইকে বলে দেয় যে এই সমস্ত লালচন্দনগুলো পুষ্পার লালচন্দন, মানে পুষ্পাকে তারা ধরে ফেলেছে। তবে একটু পরেই তারা এই ব্যাপারটা জানতে পারে যে আসলে এই সমস্ত কাঠগুলো কোনো লালচন্দন ছিল না, এগুলো সবগুলোই ছিল নর্মাল কাঠ। মানে এখন সাখাওয়াত ফুল হয়ে গেছে, এই জন্য পুষ্পা তার কাছে একটা ফুলও পাঠায়। তবে তখন সাখাওয়াত বলে যে আমি একা ফুল হইনি, মঙ্গল সিনু এবং তার ওয়াইফও আমার সঙ্গে ফুল হয়েছে, মানে তারা তিনজনই এখন ফুল হয়েছে। আর এখানে পুষ্পা তাকে এইটাও বলে দেয় যে তুমি পুষ্পা নাম শুনে কি ফ্লাওয়ার মনে করেছিলে নাকি, আমি হচ্ছে গিয়ে ওয়াইল্ড ফায়ার। আর এরপর সে তাকে চ্যালেঞ্জ করে এটা আবারও বলে যায় যে আমি যেই কোনো ওয়েতে লালচন্দনের কাঠগুলো বর্ডার ক্রস করেই ছাড়বো, যদি তোমার সক্ষমতা থাকে তুমি আটকে দেখাও। এরপরে পুষ্পা, শ্রীবাল্লি এবং তার কিছু ফ্যামিলি মেম্বার চলে আসে একটা ফেস্টিভ্যালের মধ্যে। আর এখানে হঠাৎই শ্রীবাল্লির মাথা ঘোরানো শুরু করে আর তার বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়।
আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে তারা এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে শ্রীবাল্লি আসলে প্রেগনেন্ট, সে মা হতে যাচ্ছে। আর এইটা যখন পুষ্পা শুনতে পারে তখন সে এতটাই বেশি হ্যাপি হয়ে যায় যে সে এই ফেস্টিভ্যালের একটা দেবীর রূপ ধারণ করে ফেলে। আর এখানে সে পাগলের মতো নাচা শুরু করে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে শ্রীবাল্লিও একটু বেশি শক্ট হয়ে গিয়েছিল। এই জন্য সে গিয়ে পুষ্পাকে জিজ্ঞেস করে যে তুমি আসলে পাগলের মতো এই সমস্ত কাজগুলো কেন করছো। তখন পুষ্পা তাকে বলে যে আমার একটা ইচ্ছা আছে, আমি গডের কাছে দোয়া করি যাতে করে আমার একটা মেয়ে হয়, কারণ যদি ছেলে হয় তাহলে তাকেও সারনেম দিতে হবে, কিন্তু যদি মেয়ে হয় তাহলে সে অন্যের ঘরে গিয়ে অন্য কারো সারনেম ইউজ করবে। তবে তখন এই ফেস্টিভ্যালের মধ্যে পুষ্পার ভাতিজির সঙ্গে কিছু লোক মিসবিহেভ করা শুরু করে। আর এই ব্যাপারটা দেখার পরে পুষ্পার মাথা প্রচণ্ড গরম হয়ে যায় আর সে সবাইকে আচ্ছা রকম করে ধোলাই করা শুরু করে। আর এই ফাইটিং সিনগুলো ছিল দেখার মতো সিন, কারণ এগুলো ইমোশনের সাথে অনেকটা কানেক্টেড ছিল। তবে তখনই এখানে সেই মেয়েটার বাবা মুরলি চলে আসে, মানে পুষ্পার সৎ ভাই চলে আসে। আর সে এসে তাকে এটা ক্লিয়ার করে বলে দেয় যে যদি তুমি এই সমস্ত কাজগুলোর বাইরেও কিছু করে ফেলো তারপরেও তোমাকে আমার বাবার নাম দেয়া হবে না, মানে তোমাকে সারনেম ইউজ করতে দেয়া হবে না। আর এই সমস্ত নাটক করে তোমার মনে হচ্ছে তুমি আমাদের সাথে জয়েন করে ফেলবে, এইটা কোনোদিনও হবে না। তুমি সবসময় জারজ ছিলে, তুমি সারা জীবন জারজই থাকবে। আর এই সমস্ত ব্যাপারগুলো যখন শ্রীবাল্লি শুনতে পারে তখন তার মাথা এত বেশি গরম হয়ে যায় যে সে এখানে মুরালির উপরে চিৎকার চেঁচামেচি করা শুরু করে। আর এরপরে মুরালি সেই সমস্ত লোকজনকে অর্ধেক টাকলা করে দেয় যেই সমস্ত লোকগুলো তার মেয়ের সাথে মিসবিহেভ করেছিল। এদিকে মঙ্গল সেনু তার ওয়াইফ আর শেখাওয়াত সোজা চলে আসে সিএমের কাছে। আর এখানে সিএমকে তারা ক্লিয়ার করেই ব্যাপারটা বলে যে যদি এই লাল চন্দনগুলো দেশের বর্ডার ক্রস করতে পারে তাহলে তোমার সিএমগিরিও আর দেখানো লাগবে না, কারণ তোমার সিএমের চেয়ারটাও চলে যাবে, কারণ বাইরে থেকে 2 থেকে 5,000 কোটি টাকার ফান্ডিং আসছে যেগুলোর মাধ্যমে তোমার সিএমের চেয়ারকে ফু দিয়ে উড়িয়ে দেওয়া হবে। আর এই ব্যাপারটা শোনার পরে সিএম সাথে সাথে অর্ডার দিয়ে দেয় যাতে করে তারা যেই কোনো ওয়েতে লাল চন্দনের ব্যবসাটাকে বন্ধ করে দেয় আর এই লাল চন্দন যেখানেই পায় সেখান থেকেই জব্দ করে। আসলে এই লাল চন্দনের কাঠগুলো একটা জায়গা থেকে তারা শ্রীলঙ্কাতে পাঠানোর প্ল্যানিং করেছিল, তাও আবার নৌকার সাহায্যে, কারণ সেই জায়গাটা থেকে শ্রীলঙ্কা মাত্র 18 কিলোমিটার দূরে ছিল। এখানে শাকাওয়াত খবর পেয়ে চলে তো আসে, তবে সে নৌকাগুলো সার্চ করার পরেও কোনোভাবেই কোনো লাল চন্দন পায় না, কারণ সমস্ত কাঠগুলো ছিল পানির নিচে। এই জন্য সে পাগলের মতো বোটগুলোকে ফলো করা শুরু করে, তবে কোনোভাবেই কোনো লাভ হয় না। এই সমস্ত মালগুলো বর্ডার ক্রস করে শ্রীলঙ্কা পর্যন্ত পৌঁছেই যায়। আর এরপরে মাল ডেলিভারি হওয়ার পরে পুষ্পার কাছে চলে আসে কোটি কোটি টাকা। আর এত এত টাকা দেখার পরে পুষ্পাও পুরো পাগলের মতো হয়ে যায়। আর এরপর এই সমস্ত টাকাগুলোকে সোফার মধ্যে ভরে ভরে সমস্ত সোফাগুলো বিভিন্ন এমএলএর কাছে পাঠিয়ে দেওয়া হয়। মানে পুষ্পা এখন এই সমস্ত টাকাগুলোর মাধ্যমে সমস্ত এমএলএগুলোকে কিনে নিয়েছে যাতে করে পরবর্তী সিএম তার ইচ্ছামতো সে বানাতে পারে। আর এদিকে শেখাওয়াতের অবস্থা ছিল প্রচণ্ড রকমের খারাপ, কারণ একেতে তো সে কোনো কিছুই ধরতে পারেনি, তার উপরে এখন পুষ্পা পেয়ে গেছে অনেক অনেক টাকা, যার মানে এখন তার ট্রান্সফার শুধুমাত্র সময়ের ব্যাপার, কারণ এখন তার পক্ষেরও সরকার থাকবে না, সরকার হয়ে যাবে পুষ্পার পক্ষের। এই জন্য সে প্রচণ্ড রকমের রেগেছিল। এই জন্য সে যেই লালচন্দনের কাঠগুলোকে ধরেছিল, মানে নকল যেই লালচন্দনের কাঠগুলো, সেগুলোর মধ্যে সে আগুন ধরিয়ে দেয়। আর যেহেতু সে অনেক বেশি নেশা করেছিল এই জন্য সে গাড়ি ড্রাইভ করে সেখানেই আটকা পড়ে যায়। আর ফাইনালি এখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে গেলে শেখাওয়াতের সেখানেই মৃত্যু হয়ে যায়। যদিও আমাদেরকে বলা হয় না যে তার মৃত্যু হয়েছে, বা তার ডেড বডিকেও আমাদেরকে দেখানো হয় না। তো এর কয়েকদিন পরে আমরা দেখতে পারি এখন সিএম পুরোপুরি বদলে গেছে, এখন সিদ্ধাপ্পা সিএম হয়ে গেছে, তাও শুধুমাত্র পুষ্পার কারণে, কারণ পুষ্পা সেই সমস্ত টাকাগুলো দিয়ে সমস্ত এমএলএকে তার পক্ষে কিনে নিয়েছিল। আর এই জন্যই এখন সিদ্ধাপ্পা সিএম হয়ে গেছে। আর যেমনটা সে প্রমিস করেছিল যে 24 তারিখে সিএম তার বাসায় নিজে আসবে, তার সঙ্গে খাবার দাবার খাবে, তার সঙ্গে ফটো ক্লিক করে তারপরে ব্যাক করবে। আর যখন 24 তারিখ চলে আসে তখন সিএম মানে সিদ্ধাপ্পা নিজে চলে আসে পুষ্পার বাড়িতে, এখানে তার সঙ্গে খাবার দাবার খায়, ফটো ক্লিক করে। আর সে শিবাল্লিকে এটা বলেও যায় যে তোমার একটা ফটো ক্লিক করার প্রমিসের জন্য আজকে আমি এখানে সিএম হয়ে গেছি। আর তাছাড়া পুষ্পা আজকের দিনটা এই জন্য সিলেক্ট করেছিল কারণ আজকে ছিল শ্রীবাল্লির বার্থডে। আর এই জন্য এখানে বিশাল বড় একটা পার্টিও রাখা হয় যেখানে সবাই মন খুলে এনজয় করে। আমরা জানতে পারি যদিও সিদ্ধাপ্পা সিএম হয়ে গিয়েছিল, তবে এখানে রাজত্ব করছিল আসলে পুষ্পা, কারণ সবাই তাকে অনেক মান্যগণ্য করতো, তাছাড়া সবাই তার কথা মতোই চলতো। তবে এমন করেই একদিন তার ভাবি মানে মুরালির ওয়াইফ চলে আসে তার সঙ্গে মিট করার জন্য। সে এখানে তাকে বলে যে কাবেরীকে কিছু মানুষ কিডন্যাপ করে নিয়ে গেছে আর তারা 2 কোটি টাকা দাবি করছে। তারা বারবার করে বলছে যদি 2 কোটি টাকা দেয়া না হয় তাহলে তারা যেই কোনো সময়ই কাবেরীকে খুন করে ফেলবে। এখন এটা শোনার পরেই পুষ্পা প্রথমেই চলে আসে সাংবাদিকদের কাছে আর এখানে লাইভে এসে তাদের সবাইকে বলে যে যারাই আমার ভাতিজিকে কিডন্যাপ করেছে তাদেরকে আমি ক্লিয়ারলি একটা কথা বলতে চাই, যদি আমার ভাতিজির কোনো কিছু হয়ে যায় তাহলে তাদের সবাইকে আমি এক এক করে জানে শেষ করে দেব। আর যদি পরবর্তী 1 ঘন্টার মধ্যে তারা তাকে ফিরিয়ে দেয় তাহলে আমি তাদেরকে মাফ করা যায় কিনা সেই ব্যাপারে চিন্তা করে দেখব।
আর তখন আমরা জানতে পারি এই সমস্ত ব্যাপারটা সেন্ট্রাল মিনিস্টারও জানতো আর এখানের সিএমও জানতো। তবে তখন এই ব্যাপারটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে আসলে যারা কাবেরীকে কিডন্যাপ করেছিল তারা ছিল সেন্ট্রাল মিনিস্টারের ভাইয়ের ছেলে, মানে সে হচ্ছে গিয়ে সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজা। এই জন্য সেন্ট্রাল মিনিস্টার সিদ্ধাপার মাধ্যমে পুষ্পার সঙ্গে কথা বলে আর সে তাকে বলে যে যেহেতু সে সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজা, এই জন্য যাতে করে পুষ্পা তেমন কোনো অ্যাকশন না নেয়, তারা দ্রুত তার সঙ্গে কন্ট্যাক্ট করার ট্রাই করছে যাতে করে সে কাবেরীকে সহি সালামতে বাসায় পাঠিয়ে দেয়। তবে যদি সে কিছু করেও ফেলে তবেও যাতে করে পুষ্পা তেমন কোনো অ্যাকশন না নেয়। তবে পুষ্পা তাকে সরাসরি এই ব্যাপারটা বলে দেয় যে আমি না সেন্ট্রাল মিনিস্টারকে গোনার মধ্যে ধরি না এই সিএমকে গোনার মধ্যে ধরি, তাদের কে কী করেছে তাতে আমার কিছু যায় আসে না। যদি আমার ভাতিজির সাথে কিছু হয়ে যায় তাহলে আমি একে করে তাদের সবাইকে মেরে ফেলবো। তো এখন সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজা পুষ্পার কাছ থেকে 10 কোটি টাকা চাচ্ছিল আর পুষ্পাকে একা এখানে আসতে বলছিল। এই জন্য পুষ্পা এখানে একা হেলিকপ্টার নিয়ে চলেও আসে। তবে আসার সঙ্গে সঙ্গেই সে শটগান দিয়ে তাদের সবার উপরে ফায়ারিং করা শুরু করে। তবে একটু পরে সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজা তাকে বলে যে তোমার ভাতিজির উপরেও গান পয়েন্ট করা আছে, সো একটু কুল ডাউন হও আর নয়তোবা তোমার ভাতিজিকে উড়িয়ে দেওয়া হবে। এই জন্য ফাইনালি পুষ্পা তাদেরকে গানটা দিয়ে দেয় আর এই সুযোগটা নিয়ে তারা সবাই পুষ্পাকে আচ্ছা রকম করে ধোলাই করা শুরু করে। এখানে তারা সবাই এটা খুব ভালো করেই জানতো যে আহত অবস্থায় পড়ে থাকার পরেও যেই কোনো সময় পুষ্পা যেই কোনো কিছু করতে পারে, সে তাদের সবাইকে মারতেও পারে। এই জন্য এইবার আর তারা কোনো রিস্ক নিতে চায় না। তারা পুষ্পার হাত পা সরাসরি বেঁধে ফেলে আর তাকে তারা হাওয়ার মধ্যে ঝুলিয়েও দেয়। আর এরপর তারা কাবেরীকে নষ্ট করারও ট্রাই করে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে পুষ্পার মাথা এতটাই গরম হয়ে যায় যে সে উড়ে উড়ে তাদের সবাইকে পেটানো শুরু করে আর মুখ দিয়ে কামড়ে কামড়ে তাদের সবাইকে ছিঁড়ে ভিড়ে ফেলা শুরু করে। আসলে এই অ্যাকশন সিনটা ছিল এই মুভির বেস্ট একটা অ্যাকশন সিন। যদি পুষ্পা 2 সুপারহিট একটা মুভি হয় আর যে কাউকে জিজ্ঞেস করা হয় যে এই মুভির কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, তাহলে সবাই এক কথায় অ্যান্সার দিবে এই অ্যাকশন সিনটা। কারণ এই অ্যাকশন সিনটার সাথে যেমন ইমোশন জড়িত ছিল, তেমন এটা এতটাই ভয়ঙ্কর ছিল যে শরীরের পশম পর্যন্ত দাঁড় করিয়ে দেওয়ার মতো ছিল। আর আমরা দেখতে পারি ততক্ষণে মিনিস্টারের ভাই তার ছেলেকে বাঁচানোর জন্য এই পর্যন্ত চলে এসেছিল। তবে পুষ্পা তার ভাই আর তার ছেলে দুজনকেই সেখানে শেষ করে দেয়। আর যখন সেন্ট্রাল মিনিস্টার এই খবরটা জানতে পারে তখন তার তো মাথা আগুনের মতো গরম হয়ে যায়। তো এরপর পরের সিনে আমরা দেখতে পারি পরদিন সকালবেলা যখন পুষ্পা তার বাসায় ছিল তখন তার সঙ্গে মিট করার জন্য মুরলি চলে আসে। আসলে মুরলি তার সমস্ত ভুলটা বুঝতে পেরেছে, এই জন্য এখানে এসেছে সে তার কাছে মাপ চাওয়ার জন্য। সে তাকে বলে যে আমি এটা ক্লিয়ারলি বুঝে গিয়েছি যে তুমিই হচ্ছ গিয়ে আমার ফ্যামিলির আসল সদস্য, এই জন্য আমি তোমাকে একটা কার্ড দেওয়ার জন্য এসেছি। কারণ কিছুদিন পরেই কাবেরীর বিয়ে হচ্ছে আর কাবেরীটা ক্লিয়ার করে আমাকে বলে দিয়েছে যে যদি পুষ্পা আঙ্কেল এই বিয়েতে না আসে তাহলে আমি কোনোভাবে বিয়েই করব না। আর এখানে যখন কার্ডটা শিবালি দেখতে পারে তখন সে পুষ্পাকে বলে যে কার্ডের উপরে তোমার মায়ের নামও আছে আর তোমার বাবার নামও আছে, তাও সারনেম সহ। আর এইটা শোনার পরে পুষ্পা এত বেশি ইমোশনাল হয়ে যায় যে এখানে সে চিৎকার করে করে কান্নাকাটি করা শুরু করে। তার চারপাশে মানুষজন গোল হয়ে যায় তাকে থামানোর জন্য, কারণ এতদিনেও পুষ্পাকে এমন করে কাঁদতে কেউ দেখতে পায়নি। এরপরে পুষ্পাও তাদের সবাইকে মাফ করে দেয় আর ফাইনালি কাবেরীর বিয়েতেও চলে আসে। আর যখন পুষ্পা আর তার ফ্যামিলি একে অন্যকে মাফ করে দিয়ে সবার সাথে মিলেমিশে এখানে বিয়ে উদযাপন করছিল, তখন অন্যদিকে সেন্ট্রাল মিনিস্টারের ঘরের মধ্যে ছিল একটা শোকের ছায়া, কারণ তার ভাই আর ভাতিজার মৃত্যু হয়ে গেছে। এই জন্য যখন সে শোক পালন করছিল তখন সেন্ট্রাল মিনিস্টারের কাছে একজন একটা পার্সেল নিয়ে আসে। আর যখন এই পার্সেলটা তাকে দিয়ে সে চলে যায় তখন আমরা দেখতে পারি পাহাড়ের উপর থেকে একটা লোক রিমোটের টিপ দিয়ে এখানে বিশাল বড় একটা ব্লাস্ট করিয়ে দেয়। আর এমনই একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আসলে সেই লোকটা কে ছিল সেটা আমাদেরকে বলা হয় না, তবে যেহেতু পুষ্পা 3-রও অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে যেটার নাম হচ্ছে পুষ্পা 3 দ্য র্যাম্পেজ, তার মানে সেই জায়গাতেই আমরা জানতে পারবো এর পরে কী হয়েছিল আর এই ব্লাস্টটাই বা কে করিয়েছিল। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন, কারণ আমরা এমনই নতুন নতুন মুভি নিয়ে আসি। সো আমাদের দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।